আমার কখনোই মনে হয়নি যে আমি কবিতা লিখতে পারি বা পারবো। কবিতা লেখাকে আমার খুব কঠিন একটা কাজ মনে হয় এবং লেখার শুরুতেও হয়তো আমি জানি না যে দরজা খুলে যাচ্ছে। একটা করে চরিত্র চলে আসছে, একটা নতুন বিষয় চলে আসছে বা পরবর্তী বইয়ের জন্য একটা বিষয় মাথায় তৈরি হয়ে যাচ্ছে। কিছুই পরিকল্পিত নয়। মানুষ সবচেয়ে সৃষ্টিশীল কাজগুলো করতে পারে সে যদি একা থাকে, নিঃসঙ্গ থাকে। আপনি অনুবাদটা কিভাবে করেন? আমার নিজেরই ইচ্ছা হলো দেখতে যে এটা যদি আমি পুরো বাংলায় লিখি তাহলে দেখতে কেমন হয়, এই ডায়ালগটাকে বাংলায় বললে আমি কিভাবে বলবো। এরকম চিন্তা করে ওই দ্য আলটিমেট সাফারি, শেষ যাত্রা গল্পটা অনুবাদ করেছিলাম। রোমান সাম্রাজ্য এবং রোমান প্রজাতন্ত্র, পরপর দুটো ইতিহাসের বই আমি অনুবাদ করেছি। গল্প, উপন্যাস, অনুবাদ, আপনার কমফোর্ট জোন কোনটা? যখন যেটা করি, আমি রাতে লিখতে পছন্দ করি। সারা জীবন আমি সর্বভোগ পাঠক ছিলাম, ঠোঙা খুলে পড়তাম। পাঠক ছাড়া যে লেখকও হওয়া যায় এই বিষয়টা আমার কখনো মাথায় আসে। শুধু দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকে। আজকের পর্বে আমরা একজন লেখককে রেখেছি আমাদের সঙ্গে যথাবিহিত। তিনি একজন বহুমুখী প্রতিভার লেখক, গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, বিশ্ব সাহিত্যের সেরা গল্প উপন্যাসসমূহ অনুবাদ করছেন। কথা না বাড়িয়ে চলুন তার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমাদের সঙ্গে আছেন আফসানা বেগম। আফসানা, স্বাগতম আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শুরুতেই শুরুর কথাতে চলে যাই। যতটুক আপনার সঙ্গে আমার পরিচয়, আমি যতটুক জানি যে আপনি কবিতা লেখেন না। মানে কি করেন তা নিয়ে তো আমরা কথাই বলবো, কি করেন না এটা দিয়ে শুরু করি। কেন কবিতা লেখেন না? আমার কখনোই মনে হয়নি যে আমি কবিতা লিখতে পারি বা পারবো বা লেখা দরকার, বা আমার ভেতর থেকে আসেনি জিনিসটা, গদ্যই এসেছে সব সময়। আর কবিতা লেখাকে আমার খুব কঠিন একটা কাজ মনে হয়। আমার মনে হয় যে দুটো চারটা লাইনে বা আটটা লাইনে কবি অনেক কিছু বলতে পারেন, যেটা আমি ওইটুকু শব্দে বলতে পারবো না। আমার সেটা বলার জন্য অনেক শব্দ লিখতে হবে। অর্থাৎ ইন বিটুইন লাইন্স যা বলেন কবি, সেটা ধরার বা সেটা প্রকাশ করার ক্ষমতা হয়তো আমার নেই। ধন্যবাদ। এটা আসলে আমার ওই লোভটা হচ্ছিল ব্যক্তিগত কথোপকথনে। আমি জানছিলাম যে ইন বিটুইন লাইন্সের কথা আপনি বলছিলেন। মনে হলো যে আমাদের দর্শকদেরকেও বিষয়টা জানাই। কারণ হচ্ছে এই প্রশ্নটার একটা গুরু কারণ আছে, যে দেখা যায় যে আমরা যারা লেখালেখিতে এসেছি কম বেশি, সবার শুরুটা ওই একটা ফুল নিয়ে, পাখি নিয়ে একটা কবিতা লেখা দিয়েই শুরু হয়। তা আপনার শুরুটা তাহলে কিভাবে হলো? আমি একদম একটা উপন্যাস লেখা দিয়ে শুরু করলাম প্রথমেই। সেটা সেই উপন্যাসটা আমি প্রথমে লিখে রেখে দিয়েছিলাম। পরে প্রায় 4-5টা বই, অন্য অনুবাদ, গল্প, অন্য উপন্যাস প্রকাশিত হওয়ার পর তারপর আমার মনে হলো প্রথম উপন্যাসটা রিরাইট করার একটা সুযোগ নিতে পারি। তখন সেই প্রথম উপন্যাসটা পরে বেরিয়েছে। কোন উপন্যাসটা ছিল এটা? এটা বেদনার আমরা সন্তান। আচ্ছা, এটা তো অটিজম নিয়ে লেখা সম্ভবত। এই উপন্যাসটা নিয়ে একটু যদি বলেন। কারণ এটা হচ্ছে যে একটা অটিস্টিক বাচ্চাকে যখন লালন পালন করে একটা পরিবারে, তখন সেই পরিবারের সবার উপর দিয়ে আসলে কিরকম একটা চ্যালেঞ্জ যায়, তারা কি সেই চ্যালেঞ্জে তারা জয়ী হতেও পারেন, নাও হতে পারেন। 30% ক্ষেত্রে দেখা যায় যে হয়তো খুব একটা পরিবর্তন আর হয় না আমাদের সমাজে। এবং যে সময়টা আমি দেখাচ্ছি ওই উপন্যাসে, সেই সময়টা আমাদের দেশে, আসলে যেহেতু আমাদের দেশই পটভূমি, আমাদের দেশে হয়তো 2000, আজকে থেকে 25 বছর আগেও অটিজম ব্যাপারটা খুব একটা অত বেশি প্রচলিত ছিল না। অনেকে জানতেনই না, অনেকের ডিকশনারিতে এই শব্দটাই আসেনি তখনো। এবং সেক্ষেত্রে স্পিচ থেরাপিস্ট ছিলেন না, ট্রেনার ছিলেন না, সেরকম শিশুর মানসিক বিকাশে যে ডক্টররা কাজ করেন সেরকম খুব ট্রেইনড কাউকেও আমরা ওই সময় পাই না। তো ওই রকম একটা সময়ে আমি এটা মানে পটভূমিটা ওই রকম সময়ের, যেহেতু অনেক আগের লেখা, তো তখন ওই কিছু নেই, কিন্তু তার মধ্যেও অনেক সাহায্য নিজেদেরকে নিজেরা করতে হবে। এবং তার মধ্যে যে পরিবারে অন্যান্য সব সদস্যরা যে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যান, এবং তারপরেও তার মধ্যে দিয়ে কিভাবে ইতিবাচক কিছু হয়ে উঠতে পারে, এরকম একটা কল্পনা থেকে। মানে এইটা তাহলে নিশ্চয়ই বলতে পারি যে আফসানা বেগম শুরু থেকেই তার সাহিত্যে একটা দায়বদ্ধতার জায়গা রেখে কাজ করছেন। জি, আমার সবসময় মনে হয় যে আমি নিজেও যখন একটা বই পড়ি, আমার মনে হয় যে এটা কেন পড়লাম,
মানে শেষে বইটার শেষ পাতাটার পরে আমার ভেতরে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আসলে এই বইটার সৃষ্টি হওয়ারই পেছনে কারণটা কি ছিল? কোনো কারণ তো নেই। তো হতে পারে আমি নিজেও আমার আনন্দের জন্য হয়তো লিখছি, কিন্তু তাতে করে যদি এতটুকু পরিবর্তনের কথা আমি ইঙ্গিত দিতে পারি, সেটুকু সেই জায়গাটায় একটা দায়বদ্ধতা বোধ করি। এরকম বোধহয় আপনার আরেকটা উপন্যাসের কথা আমার মনে পড়ছে, মানে আমি একটু ক্ষমা চেয়ে নিই যে আপনার খুব বেশি যে গল্প উপন্যাস আমার পড়া তা না, যতটুকু পেরেছি সম্ভবত জীবন যখন থমকে দাঁড়ায়, হ্যাঁ, এটা প্রথম নভেলা ছিল। এইটার মধ্যেও আমি মাদকাসক্ত, এটা একদম তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা 90-এর দশকে যেগুলো আমরা চিহ্নিত করেছিলাম যে তারা দেখা যাচ্ছে যে একটু প্রযুক্তির দিকে চলে যাচ্ছে, অনেকটা বেশি মাদকাসক্তির দিকে, এবং আমাদের সমাজে যেহেতু একটা তখন ক্যাপিটালিস্ট সোসাইটির দিকে আমরা ভীষণভাবে চলে যাচ্ছি, অনেক মানে যে কোনো উপায়ে উপার্জনের একটা প্রচেষ্টা প্যারেন্টসদের মধ্যে দেখা যাচ্ছে। তো সেরকম অভিভাবকদের ছেলে মেয়েরা যারা কিনা আসলে ঠিক ছেলে মেয়েদের ভালোটা একটু আড়ালে রেখে যেন টাকা উপার্জনের দিকে একটু বেশি আমরা মনোনিবেশ করেছিলাম, ওই সোসাইটির একটা দল তরুণ প্রজন্মদেরকে নিয়ে লেখা আর কি। তো তাদের যে সমস্যাগুলো ওই সময় চোখে পড়েছিল সেগুলো একটু, তো এই যে মানে সোসাইটির সমস্যা তুলে ধরা, মানে আপনার লেখালেখির আসলে মূল লক্ষ্যটা কি? এটাই না না, সেটা আসলে কিছু না। আমার মনে হয় যে আমার লেখালেখির কোনো লক্ষ্যই ছিল না। আমি শুধুমাত্র আমার মনে হলো যে আমি অনেকটা সময় একা বসে আছি, আমার এই মুহূর্তে কোনো রেগুলার কাজ নেই, তো আমার মনে হলো যে বেশ কিছু অভিজ্ঞতা জমা হয়েছে, আমার বলারও কোনো জায়গা নেই, তো আমি কিভাবে বলতে পারি? লেখার মাধ্যমে বলতে পারি, এরকম একটা কিছু চিন্তা থেকে আমি লেখা শুরু করেছি। এখানে যে কিছু মানে টার্গেট করে যে এই জিনিসটাই আমি আমার লেখায় আনবো, এরকম কখনোই কোনো লক্ষ্য ছিল না। এবং লিখতে লিখতে দেখা যাচ্ছে একটার পর একটা জিনিস আমার মাথায় আসছে যে এটা নিয়ে তো লেখা হতে পারে, ওটা নিয়ে তো লেখা হতে পারে, এবং লেখা শুরুতেও হয়তো আমি জানি না যে দরজা খুলে যাচ্ছে, একটা করে চরিত্র চলে আসছে, একটা নতুন বিষয় চলে আসছে, বা পরবর্তী বইয়ের জন্য একটা বিষয় মাথায় তৈরি হয়ে যাচ্ছে, কিছুই পরিকল্পিত নয়। তাহলে ওই যে বলা যায় যে নিঃসঙ্গতা থেকে, একাকিত্ব থেকেও ভালো কিছু হয় যদি ঠিকভাবে কাজে লাগানো যায় নিজের সময়গুলোকে। আমার তো মনে হয় যে মানুষ সবচেয়ে সৃষ্টিশীল কাজগুলো করতে পারে সে যদি একা থাকে, নিঃসঙ্গ থাকে। এটার সঙ্গে আমি খুব একমত আর কি। তো এইখানে ওই যে বলছিলেন তখন খুব একটা মানে রেগুলার কাজ, অর্থাৎ আমরা রেগুলার কাজ বলতে যেটা বুঝি ব্যবসা, চাকরি বাকরি, আয় উপার্জনের, আমার জানা মতে আপনি এখন একটা বড় রকমের রেগুলার কাজে জড়িয়ে গেছে, একদম ঘড়ি ধরে অফিস করা এবং প্রচুর কাজের একটা চাপ থাকার কথা। তো আমি বলতে চাই না, আপনিই বলুন এই কাজটা সম্পর্কে। কাজটা তো প্রাথমিকভাবে বুঝতেই পারিনি যে কাজটা কিরকম হবে, পরে আস্তে আস্তে এটার সাথে যখন ভেতরে ঢুকলাম তখন বুঝলাম যে আসলে প্রকাশনা, প্রকাশক, দেশের পাঠাগার, পাঠ, গ্রন্থনীতি, বহু কিছু, এবং করার যে কত স্কোপ আছে, অনেক স্কোপ আছে কাজ করার। যদি কাজ কেউ করতে চান তাহলে এই জায়গা থেকে প্রচুর কাজ করা যায়। তো যেহেতু আপনি জানেন যে এখন অনেক কিছুই খুব একটা স্টেবল সিচুয়েশন না আমাদের, সেজন্য কাজগুলো যে খুব দ্রুত করতে পারছি, কিংবা একটা গ্যাপের পর হঠাৎ করে, মানে মাঝখানে 3-4 মাস অফিসও হয়নি, তারপরে অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, তো প্রায়োরিটি বেসড আমরা মেলা আয়োজন করা সফলভাবে করেছি। এরপর পাঠাগারদের নিয়ে, বিভাগীয়, জেলা, এরপর সারা দেশে যে বেসরকারি পাঠাগার আছে তাদের নিয়ে কাজ করছি, প্রকাশকদের নিয়ে এই যে বই নির্বাচন, এবারে কি বই লাইব্রেরিতে যাবে সেই সিদ্ধান্তগুলো নেওয়া, এরকম অনেক কিছু। তবে পুরো কাজটাই পাঠ এবং বই নিয়ে। একটি পত্রিকার কাজও চলছে, সাহিত্য পত্রিকা হয়, বই, সেটাও মাঝখানে বন্ধ ছিল অনেকদিন, এখন আবার নব পর্যায়ে শুরু হবে। তো সব যেহেতু বই এর সাথে সম্পর্কিত, তো বলা যায় আমি যতই চ্যালেঞ্জ হোক আমি খুব এনজয় করছি, মানে এ পর্যন্ত আনন্দের সাথেই করছি। না, এবং এইটা আমাদের জন্য আনন্দের যে একজন
লেখক, একজন সুলেখক, শেষ পর্যন্ত আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের সাথে সংযুক্ত হয়েছেন, তার দায়টা নিজের কাঁধে তুলে নিয়েছেন, এবং আমরা ধরেই নিচ্ছি যে আমাদের এই গ্রন্থর মান উন্নয়নে সামগ্রিক ক্ষেত্রে লেখকদের, প্রকাশকদের সত্যিকার অর্থেই কিছু সমস্যার সমাধান হতে আপনার হাত দিয়ে ইচ্ছা আছে এবং সেই পথেই চলছি, দেখা যাক কতটুকু কি হয়। একটু অনুবাদ নিয়ে কথা বলি। মানে উইলিয়াম ফকনার, নাদিন গার্ডেমার, আবার হারুকি মুরাকামি, মানে সবই গদ্য অনুবাদ করছেন, নভেলা, উপন্যাস, ছোট গল্প। তো কিন্তু এর যোগসূত্রটা কেমন যেন একটু মনে হয় যে থাকে না, কেউ হয়তো আফ্রিকার সাহিত্য অনুবাদ করছে, কেউ ল্যাটিন আমেরিকার, কেউ হয়তো বিশেষ কোনো ঘরানার সাহিত্য অনুবাদ করছে। আপনার কাজগুলো দেখলে মনে হয় যে যখন যেমন একটু মন চাচ্ছে এরকম করছে। যেটা যখন পড়েছি আমি, আপনি অনুবাদটা কিভাবে করেন? প্রথম আসলে শুরুটা এরকম ছিল যে নাদিন গড়িমারের একটা গল্প পড়ছিলাম। গল্পটা পড়তে গিয়ে মনে হলো যে এটা বাংলায় হলে কেমন হয়। বিষয়টা এমন না যে বাংলা ভাষাভাষী কেউ এটা পড়বেন সেই লক্ষ্যে আমি এটা অনুবাদ করেছি, তা না। আমার নিজেরই ইচ্ছা হলো দেখতে যে এটা যদি আমি পুরো বাংলায় লিখি তাহলে দেখতে কেমন হয়, এই ডায়ালগটাকে বাংলায় বললে আমি কিভাবে বলবো। এরকম চিন্তা করে ওই দ্য আলটিমেট সাফারি, শেষ যাত্রা গল্পটা অনুবাদ করছিলাম। করার পর নিজেরই এত মজা লেগে গেল যে কাজটা তো খুব দারুণ, সাথে সাথে একটা অন্য চেহারা পেয়ে যাচ্ছে গল্পটা আমি লিখছি না, অথচ যেন আমার মনে হচ্ছে আমি গল্পটা লিখছি। তো এই আনন্দ থেকেই আমি ওই সংকলনের পুরো 16টা গল্প খুব দ্রুত অনুবাদ করে ফেললে ওইখান থেকেই শুরু। এটা আফ্রিকান সাহিত্য, কিন্তু তারপর এমন না যে আমি সেই ধারাবাহিকতায় অন্য কিছু করব, এরকম আমার মাথায় আসেনি। আমি তারপর হয়তো অ্যালিস মনরোর গল্প পড়ছিলাম, তখন মনে হলো আচ্ছা তাহলে এটাও করে ফেলি। তারপর হয়তো আমি আইজাক অ্যাসিমভের ইতিহাস পড়ছি, আমার মনে হলো যে নন ফিকশন একটা করেই দেখি কেমন করে, মানে শব্দের ইতিহাসের রূপরেখা না, এটা রোমান সাম্রাজ্য এবং রোমান প্রজাতন্ত্র, পরপর দুটো ইতিহাসের বই আমি অনুবাদ করেছি। তো ওটা করতে গিয়ে আবার মানে নিজের মধ্যেই একটু বোঝার চেষ্টা করেছিলাম যে সাহিত্যের ভাষাটা কিরকম, আর সাহিত্য না হলে যদি একটা বর্ণনা থাকে তার ভাষাটা আসলে ফিকশন আর নন ফিকশনের যে ভাষার যে পার্থক্য। আমার কাছে মনে হয় যে এর তো কোনো স্কুল নেই, কেউ তো আমাদের বসিয়ে পড়ান না। তখন আমি ওই করতে করতে জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করছিলাম যে একই বাক্য, একই ধরনের বাক্য সাহিত্য হলে আমি কিভাবে বলতাম আর নন ফিকশন হলে আমি কিভাবে বলবো। সেটা কি রকম, মানে আমাদের দর্শকদের হয়তো জানলে উপকার হবে যে এটা আসলে ফিকশনের ভাষাটা কি, নন ফিকশনের ভাষাটা কি। যেমন ধরেন অনেক শব্দ আছে যে শব্দটা আসলে কবিতায় শুনতে ভালো লাগে, যেমন সাথে শব্দটা আমরা যদি গদ্যে লিখি লিখবো সঙ্গে, এরকম অনেক পার্থক্য আছে যেগুলো আসলে যখন পাঠক আমি পড়ছি ওভাবে হয়তো অত খেয়াল করছি না, কিন্তু আমি যদি সাহিত্যের ভাষায় প্রবন্ধ লিখি তাহলে সেই প্রবন্ধটা অন্যরকম হবে। আবার প্রবন্ধের ভাষায় যদি আমি সাহিত্য লিখি তাহলে সাহিত্যটাও একদম তার প্রাণ মরে যাবে। তো সেজন্য নির্দিষ্ট শব্দ তো আমাদের আছেই, সেই শব্দগুলো যেমন প্রবন্ধে বোঝায় যে আমরা একটু গম্ভীর, চলনটা একটু হয়তো তৎসম শব্দ আসবে বেশি, কিন্তু সাহিত্য তো আমাদের মুখের ভাষা যেরকম হয়, ডায়ালগগুলো আমাদের আঞ্চলিক যদি হয়, বা একটা রাস্তায় একজন হেঁটে যাচ্ছে তার কথা বলার ভঙ্গি যেমন হবে আমাকে সেইটা আয়ত্ত করতে হবে। তো সেইটাও একটা শিখছিলাম অনুবাদ করতে করতে। আর নন ফিকশন করতে গিয়ে আবার মনে হলো যে এভাবে ইতিহাস বা একটা বর্ণনা বা একটা প্রবন্ধ এভাবে লেখা হয়, সেই ইংরেজিটাই আমাকে কিন্তু সেই বাংলার দিকে ধাবিত করছিল। লেখকের যে মূল ভাষার চলনটা, সেই চলনটাই আমি কিন্তু আমার ভাষার চলনের মধ্যে শুধুমাত্র রূপান্তর অ্যাডপ্ট করার চেষ্টা করছিলাম। তো এভাবে করতে করতে শিখতে গিয়ে আসলে বিভিন্ন ধরনের অনুবাদ করা হয়েছে। হ্যাঁ, আমার খুব প্রিয় আপনার একটা অনুবাদ গ্রন্থ আছে, স্ট্রেঞ্জ লাইব্রেরি, মুরাকামির ছোট্ট একটা বই। আমার এই অনুবাদটা পড়ে মনে হয়েছিল যে আপনাকে অনুরোধ করব, বোরহেসের একটা গল্প আছে লাইব্রেরি নিয়ে, আনলিমিটেড বুক অফ স্যান্ড, আনলিমিটেড বই, একটা বইয়ের পাতার শেষ নাই, অসীম পাতার একটা বই। মনে হচ্ছে যে এই দুটো গল্পের কোথায় যেন এটা সংযোগ আছে। দুটো গল্প আপনার হাত দিয়ে বেরোলে হয়তো একটা, নিশ্চয়ই আমি ভাববো নিশ্চয়ই। আচ্ছা, এই যে গল্প, উপন্যাস, অনুবাদ, আপনার কমফোর্ট জোন কোনটা? যখন যেটা করি আমার এরকম মনে হয় না যে কোনোটা আমার জন্য আমার কাজ নয়, বা আমার যখন একটু অনুবাদ করতে ইচ্ছা করে অনুবাদ করি, যখন গল্প
তো গল্প মানে কোনোটা যে খুব আলাদা করে বলার মতো কিছু না। আপনার লেখার ধরনটা কি, মানে রুটিনটা কি? এই মুহূর্তে তো আসলে আমি কাজের 4-5 চাপে মাস আছেন, ধরে হ্যাঁ। একেবারেই বলা যায় যে ফিকশন লিখিনি, কারণ আমার মনে হলো যে ফিকশন লিখতে আসলে খুবই একটা স্থিতি অবস্থা দরকার মানসিক, হুম। যেটা আসলে ছোটাছুটি দৌড়াদৌড়ি অন্য কিছুতে ফোকাস, এই সময়টা নন ফিকশন লেখা যায়, বসলাম একটা প্রবন্ধ লিখে ফেলতে পারি, কিন্তু ফিকশন লেখার জন্য একটু সুস্থির হয়ে বসতে হয়। সে কারণে এখন তো আমার রুটিনটা ওভাবে নেই, কিন্তু এমনিতে আমি যে বছরের পর বছর ধরে লিখছি, সেখানে আমি রাতে লিখতে পছন্দ করি। দিনে লিখবো যদি আমার লেখার কোনো তাড়া থাকে, আমাকে হুম। কোথাও বইমেলা চলে এসেছে বা ঈদসন্ধ্যা চলে, প্রকাশকের চাপ আছে প্রকাশকের চাপ বা আছে, হ্যাঁ, সম্পাদকের চাপ আছে। তখন আমি হয়তো দিনেও বসি। হুম। আর না হলে আমি পছন্দ করি রাতের মানে সব একেবারে সবাই কোলাহল যখন শেষ হলে। কোলাহল শেষ হলো তখন 3-4 ঘন্টা কাজ করা। তো এই যে কোলাহল শেষ হয়ে যাওয়ার পর লিখতে বসা, আপনার নিজের ভিতরে একটা নির্জনতাকে ডেকে নিয়ে আসা, এটার আরেকটা সত্য আপনার আছে, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি। আপনি গান খুব ভালো, খুব সুন্দর গাইতে। সেই গান গাওয়াটার সঙ্গে সাহিত্যের কোনো সংযোগ কি ঘটিয়েছেন আপনার কোনো চরিত্রে, গান, গল্পে, লেখায়? না সেভাবে নয় যে কোনো চরিত্র গান গায় সেরকম নয়। তবে যেহেতু ছোটবেলা থেকে গান শেখার বা গান মানে গানের সাথে থাকার একটা সুযোগ ঘটেছিল। সবার তো আর হয় না। আমি যেহেতু ভালো একটা গানের স্কুলে ছায়ানটে আমি ছিলাম। তো সেখান থেকে তো গান সম্পর্কিত বা সঙ্গীত শিল্পীদের জীবন সেই ধরনের অনেক কিছুই তো আমার দেখা হয়েছে, জানা হয়েছে। সেই বিষয়গুলো অনেক সময়ই আসে। মানে গান কি কোনোভাবে আপনার ভাষা নির্মাণে সহায়তা করেছে? নিশ্চয়ই। যেমন আমি তো রবীন্দ্রসঙ্গীত শিখতাম। গানটা আসলে এখন করি না, ছোটবেলায় করতাম। তো সেজন্য বড়বেলায়ও শুনেছি আমার গান। সেটা হচ্ছে যে করোনার সময় যখন মানুষ বন্দী হয়ে গেল, তখন তো নিজের ভেতরে যে যা ভাবে বা যেটা অনেকদিন সুপ্ত আছে, এ ধরনের অনেক কিছু বেরিয়ে এসেছে অনেকের। তো অনেকেই নতুন অনেক কিছু করেছে যা অনেকেই আমরা জানতাম না যে সে ওটা পারে। তো আমিও ওরকম হঠাৎ ঘরে বসে বসে একটু গান চর্চা করেছিলাম। তো যাই হোক, আমি তো রবীন্দ্রসঙ্গীতের সাথে মানে গীতবিতানটা আমি কবিতার বইয়ের মতো করেই পড়তাম দীর্ঘ সময়। তো বলব যে ওই অনুভূতিগুলো, ওই যে ভাষার যে ব্যবহার, সেগুলোর একটা মানে মাথার মধ্যে তো ওই জিনিসগুলো থাকে। আমরা তো আসলে তাই লিখি যা আমরা পড়ি, যা আমরা আগে দেখেছি অথবা কল্পনা করেছি, মানুষের সাথে গল্প করেছি। এছাড়া তো আসলে লেখা সম্ভব না। যা আমি কখনো দেখিনি, যা কখনো পড়িনি, তা আমি কিন্তু কোনোদিন লিখতেও পারব না। না, এরকম তো বলেই যে লেখক আসলে সারা জীবন তার আত্মজীবনীই লিখে যায়। আত্মজীবনী এবং আপনার সামনে যত মানুষ আসছে তাদের চরিত্র। আত্মজীবনী বলতে তো আমার একার জীবন নয়, আমি তো জঙ্গলে থাকি না, আমি থাকি একটা সমাজে। সুতরাং সমাজে যাদের সাথে উঠি বসি, পরিবারে যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আমি যাদের সাথে, আমার শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো চাকরি প্রতিষ্ঠান, সব জায়গায় যাদের সাথে উঠি বসি, এই সব মিলিয়েই কিন্তু নিজের জীবন। সমাজ, সময়, হ্যাঁ, এবং কোনো সিনেমা দেখে সেটাও দেখা। সেই পটভূমিতে হয়তো আমি যাইনি, কিন্তু ওই চলচ্চিত্রের মাধ্যমে বা একটা উপন্যাসের মাধ্যমে তো আমি আরেকটা সমাজকেও দেখছি। তো এই যা দেখছি আমরা তাই নিয়েই তো হয়। এখন গানের ক্ষেত্রে বলবো যে ওই যে গানের কথা, গানের কলি, গানের ছন্দ বা বিশেষ করে রবীন্দ্রনাথের গানের যে ভাবধারা, এই ব্যাপারগুলো আমার ভেতরে নিশ্চয়ই আছে। এবং সেটা নিশ্চয়ই আমার লেখার মধ্যেই আসে। আমি অনেক অন্যরকম কিছু লিখতে পারবো না। যেভাবে লিখছি আমার ধারাটা ওটাই থাকবে। বাহ! এই যে গান থেকে নেয়া, নিজের জীবন থেকে নেয়া, সমাজ থেকে, পরিপার্শ্ব থেকে, সবখান থেকে নেয়া, তো মূল যে জায়গাটা আপনার সাহিত্য চর্চা, তাই তো? সাহিত্য থেকে নেন না, মানে আপনাকে অনুপ্রাণিত করেছে, প্রভাবিত করেছে কোনো লেখক? অবশ্যই সবচেয়ে বেশি নিই যখন অনুবাদ করি। আমি যখন অনুবাদ করি তখন দেখা যায় যে আমি সিকোয়েন্স কিভাবে তৈরি করেছেন লেখক, ওইটার ভেতরে ঢুকে যাই। পাঠকের সাথে কিন্তু এই জিনিসটা হয় না। পাঠক কিন্তু শুধু পড়ে যান, আর অনুবাদ করতে হলে সাইকোলজিটাকে
ধাওয়া করা যায় লেখকের। আপনি নিজেও অনুবাদ করেন, আপনি নিশ্চয়ই বিষয়টি হ্যাঁ, এরকম একটা কথাই তো আছে যে একটা বই ভালো করে পড়ার একমাত্র উপায় হলো অনুবাদ করে ফেলা। হ্যাঁ, এবং অনুবাদ করলে আসলে পড়া শুধু না, আপনার আয়ত্ত হয়ে যায় বইটা। একেবারে কি চিন্তা করে তারপরের বাক্যটি উনি লিখেছেন, পরের প্যারাটি লিখেছেন, কিংবা আরেকটা সিকোয়েন্স এনেছেন, এই বিষয়টি কেমন করে যেন একটা বোঝা হয়। তো ওই বোঝাবুঝির পর আমি যদি নিজের মৌলিক কোনো লেখা লিখি, তখন ওইটাও কিন্তু আমার স্মৃতিতে এসে যাচ্ছে। অর্থাৎ আমরা যত কিছু আমাদের স্মৃতিতে আনছি, যত কিছু আমার এ পর্যন্ত আমি যা জানি, যা শুনেছি, যা দেখেছি, সবকিছুরই তো একটা ছাপ আমার লেখায় আসবে। তো ওইটা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে, যেটা আসলেই নিজের অজান্তে। আমি কিন্তু অনুবাদ করার সময় কখনোই সচেতনভাবে ভাবি না যে আমিও এরকম একটা সিকোয়েন্স তৈরি করব, কিন্তু কোথাও না কোথাও যখন যার অনুবাদ করি, তারপরের কিছুদিন তার একটা ঘোরটা থাকে। এবং বরং কখনো কখনো এমন হয়েছে যে নিজেকে জোর করে ওটা থেকে বের করতে হয় যে না, আমি তো আমার মতো লিখবো। যারা অনেক বেশি প্রভাবশালী, যে আমি আমার মতো লিখবো, আমি কেন অবচেতনে আরেক জায়গায় আরেকভাবে ভাবতে চাচ্ছি, আরেকভাবে সিকোয়েন্স তৈরি করতে চাচ্ছি, এটা ইচ্ছাকৃত নয়। দেখা যায় যে ওটা প্রভাব একটা থেকে যায়। আর এছাড়া ভালো লাগার ব্যাপার, কোনো একটা গান শুনে ভালো লেগেছিল, কোনো একটা গল্প পড়ে ভালো লেগেছিল, সেই বোধটা তো থাকেই। সেখান থেকে এরকম হয় না যে কোনো একজন লেখক পার্টিকুলারলি খুব পছন্দের, বা আমি সেই লেখকের মতো হতে চাই, আমি অমুক? না, এরকম কখনো হয়নি। যেহেতু আমি পরিকল্পিতভাবে লেখক হতেই চাইনি, সেহেতু ওরকম কোনো পরিকল্পনা আমার কখনো আসেনি। কিন্তু আপনার লেখালেখি দেখলে এটা মনে হয় না যে আপনি। আমি শুধু পাঠক ছিলাম, সারা জীবন আমি সর্বভোগ পাঠক ছিলাম। ঠোঙা খুলে পড়তাম, যে বই সামনে থাকতো, বাসায় প্রচুর বই আসতো, তো এত রকমের বই পড়তাম। পাঠক ছাড়া যে লেখকও হওয়া যায়, বিষয়টা আমার কখনো মাথায় আসেনি। আমার চিন্তা ছিল যে আমার সামনে যা আসবে পড়ে ফেলতে হবে, এর বাইরে লেখক কি করে লেখেন, আমি যা পড়ছি তার পেছনে যে একজন লেখক আছেন, এই অস্তিত্বটাই আমার কাছে মানে ঠিক ক্লিয়ার ছিল না, একেবারে যে স্পষ্ট আমি বুঝতে পারছি এটা কেউ সৃষ্টি করেছেন, এদিকে আমার ভাবনা যায়নি কখনো। বাহ, খুবই মজা লাগছিল কথা বলতে, আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু আপনি তো জানেন যে সময়, আপনিও ব্যস্ত মানুষ এবং আপনার ব্যস্ততা রেখে এসেছেন, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। আর আজকের পর্বটা আমাদের শেষ করতে হবে সময় স্বল্পতার কারণে। আপনাকে আবারও ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, কথা বলছিলাম আমরা আফসানা বেগমের সঙ্গে। তিনি একাধারে উপন্যাসিক, গল্পকার, অনুবাদক, প্রাবন্ধিক। তার সঙ্গে এই যে কথা বলা, আমাদের সবচেয়ে বড় সুবিধাটা হয়, আমাদের যত লেখক, কবি, অতিথিরা আসেন, আমরা নিজেরা তত ঋদ্ধ হই, তত শিখতে পারি, জানতে পারি। আফসানা বেগমের কাছ থেকেও আমরা জানলাম কি করে নিজের সময়কে পজিটিভভাবে ব্যবহার করতে হয়, কি করে নিঃসঙ্গতাকে লেখালেখিতে নিয়ে আসা যায়, লিখতে হলে যে পড়তে হয়, এরকম অসংখ্য তথ্য আমরা তার কাছ থেকে জানলাম। নিশ্চয়ই আগামীতে আমরা এরকম আরো একজন গুণী লেখক, কবির সঙ্গে দেখা করব এবং অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ।